রামনবমী ঘিরে এড়ানো গেল না অশান্তি। রেজিনগরে শোভাযাত্রায় তুলকালাম, দুপক্ষের সংঘর্ষ, বোমাবাজি, এগরায় শোভাযাত্রায় পাথর। অশান্তির জন্য বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা। পাল্টা মমতার উস্কানিতে অশান্তির অভিযোগ শুভেন্দুর। এনআইএ তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি বিরোধী দলনেতার। ভোটের মৌসুমে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা ছিল, সেই মতো বাড়তি সতর্ক ছিল পুলিশ প্রশাসন। তা সত্ত্বেও এড়ানো গেল না অশান্তি। বুধবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। শক্তিপুরের কাছে মিছিলে বোমাবাজি হয় বলেও অভিযোগ। জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আহতদের দেখতে রাতে হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগানে মেজাজ হারান বহরমপুরের কংগ্রেস প্রার্থী। সজোরে ধাক্কা মারেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকারকে। তড়িঘড়ি হাসপাতালের নিরাপত্তারক্ষীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই দাঙ্গা রুখার কাজ আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। তার জন্য আমার যা বিপদ হয় হতে পারে। আমার নির্বাচন বড় কথা নয়, মানুষের জীবন আমার কাছে অনেক বড় কথা। অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতি অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। এই ধরনের আচরণ করলে কি হবে? তাহলে তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারে, গুন্ডাই থেকে গেছে। রামনবমী শোভাযাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরাও। বুধবার রাতে শোভাযাত্রা লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি। বৃহস্পতিবার ইসলামপুরে ভোট প্রচারে গিয়ে রামনবমীর অশান্তির জন্য বিজেপিকে কাঠগড়ায় তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে আপনি রামনবমী মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কয়েকদিন আগে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে অপসারণ করা হয়েছে। এদিন তা নিয়েও কমিশনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠেন তৃণমূল নেত্রী। আমি যদি জিজ্ঞেস করে বিজেপি কমিশনকে রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়ালেন? এরই মধ্যে থানায় ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল কোতোয়ালি থানা। কোচবিহারে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বুধবার কোতোয়ালি থানায় এফআইআর করতে যান অগ্নিমিত্রা। পুলিশ কর্মীদের হুঁশিয়ারিও দেন। নিজের জন্য আনা শিকল ও তালা দিয়ে থানার গেট বন্ধ করে দেন। এরপরই অগ্নিমিত্রা সহ একাধিক বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তো মমতার পুলিশ আমাদের কেস দেবে না, তো আর কাকে কেস দেবে? আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা, আপনাকে আমি কমপ্লেন জানাতে এসেছি, আপনি কমপ্লেন নিন। উনি নেননি, আর দোষটা আমার হয়ে গেল। সে আমি আঙুল তুলে কথা বলেছি তো আমার এফআইআর নিতে চাইলো না, কিন্তু তারা আমাদের ওপরে এফআইআর করে দিল 16 জন প্লাস আদার্স। চালাকিটা দেখুন। রামনবমীর দিন জেলায় জেলায় অশান্তির জন্য পাল্টা মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। কালকে রাত্রে এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি সকালেই কাল রাত্রেই 12টার মধ্যেই গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। সব মিলিয়ে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে এড়ানো গেল না অশান্তি, থামানো গেল না রাজনীতিও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, বিজেপির পক্ষ থেকে অভ্র সেন, সিপিআইএম এর পক্ষ থেকে সপ্তর্ষি দেব এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি প্রথমে অভ্রর কাছেই আসবো। অভ্র, যেভাবে আমরা দেখলাম যে রেজিনগরের ঘটনা ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধেই অভিযোগ করলেন। শুধু তাই নয়, তার প্রশ্ন যে এজন্যই কি ডিআইজিকে সরানো হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েকদিনে যে কটা পাবলিক মিটিং করেছেন প্রত্যেক কটা থেকে উনি ইনফ্ল্যামেটরি স্পিচ দিয়েছেন, উনি প্ররোচনা দিয়েছেন। পরিষ্কার, আমি এই দত্তহীন ভাষায় এটা বলছি। আমি একটা পরিসংখ্যান দিই, ব্যাপারটা আরও তাহলে পরিষ্কার হবে। বিশ্বনাথ গোস্বামী বলে একজন ব্যক্তি, তার দূর দিগন্ত অবধি কিন্তু বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, উনি আরটিআই কিছু করেছিলেন 2021-এর শুরু থেকে 2022-এর জুন জুলাই অবধি। এই স্প্যানে আমাদের রাজ্যব্যাপী
বিভিন্ন কমিশনারেটে কটা রাইটিংয়ের কেস হয়েছে, এটা ছিল ওনার আরটিআই অ্যাপ্লিকেশন। উত্তর এসেছিল মাত্র 12টা পুলিশ কমিশনারেটের থেকে। দেখা যাচ্ছে ওই আরটিআই অ্যাপ্লিকেশনের উত্তরে যে মাত্র 12টা পুলিশ কমিশনারেটের আন্ডারের যে এরিয়া, সেখানেই ওই 1.5 বছর যাবৎ 200টা রাইটিংয়ের কেস হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং জায়গায় অন্য একটা কথা বলি, এনসিআরবি ডেটা কিভাবে যায় আমরা জানি। রাজ্য সরকারের তরফ থেকে সেন্ট্রালকে পরিষ্কার ডেটা দেওয়া হয়। ওই সেম টাইম স্প্যানে এনসিআরবি ডেটাতে কিন্তু রাজ্য সরকার পাঠিয়েছে এবং বলেছে একটা মাত্র রাইটিংয়ের কেস হয়েছে। এটা থেকে পরিষ্কার বোঝা যায় রাজ্য সরকার কিন্তু ব্যাপারটা ধামাচাপা দিচ্ছে এবং রাজ্য সরকার প্ররোচনা দিয়ে গেছে খালি এই 2 দিন 3 দিন 4 দিন আগে থেকে না, একটা অনেক সময় ধরে তারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন যে কেন ওখানে রীতিমতো বিজেপির পক্ষ থেকে অস্ত্র হাতে মিছিল করা হলো। দিদি আমাকে একটা কথা বলুন তো, সাম্প্রদায়িকতা কি? যদি কোনো পলিটিক্যাল আউটফিট বা একটা সমষ্টির লোকজন, আর এই ক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, উনি যদি জায়গায় জায়গায় স্পিচ দেন এবং লোকজনকে প্ররোচনা দেন এবং এটা বলেন যে রাম নবমী এবং দাঙ্গা এগুলো সমার্থক, রাম নবমীর পুজো এবং তার সঙ্গে দাঙ্গা উনি এক করে দিচ্ছেন, এটা সাম্প্রদায়িকতা নয়? আমরা কি এই গণতান্ত্রিক পরিবেশে বাস করি না যে কোনো সম্প্রদায়ের লোক যদি সে পূজা আর্চা করতে চায় সে করতে পারবে, যদি সে ইফতার করতে চায় সে করতে পারবে? কেন বারবার হিন্দু ধর্মাবলম্বীদের কোনো উৎসবে কোনো পুজোতে এরকম সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে দেওয়া হয় তৃণমূলের তরফে? দেওয়া হয় কারণ তৃণমূল কংগ্রেস এখন বিবর্তন হতে হতে হিন্দু বিরোধী একটা শক্তিতে পরিণত হয়েছে, এই কারণে এটা হচ্ছে বারংবার। এবং উনি খুব দুর্ভাগ্যের বিষয়, উনি মুখ্যমন্ত্রী নিজে খালি নন তো, উনি তো পুলিশ মন্ত্রীও। এক্সিকিউটিভ বডিজ গুলো যেগুলো আমাদের রাজ্যে আছে, ওনারও ওনার কাছে যদি খবরই থেকে থাকে যে এই ধরনের কোনো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 1 সেকেন্ড অভ্র থামতে বললে থামতে হবে প্লিজ। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর আগেই বলছেন যে বিজেপি রামনবমীতে অশান্তি বাঁধাতে চায়, তাহলে রেজিনগরের অশান্তি বা এগ্রার ঘটনা এটা এড়ানো গেল না কেন? আমি এক এক করে শুরু করি। দেখুন, প্রভু রাম আমাদের আরাধ্য, প্রভু রামকে আমরা পুজো করি। প্রভু রামের বিরুদ্ধে আমাদের কোনোদিন কোনো বিরোধিতাও ছিল না, বিতর্কও ছিল না। প্রবলেমটা আমাদের কোথায়? আমাদের প্রবলেমটা হচ্ছে এই কলিযুগে প্রভু রামের স্বঘোষিত বিজেপির যে বাঁদর সেনাগুলো আছে, যারা অস্ত্র নিয়ে মিছিল করে, যারা ডিজে বাজিয়ে মুসলমানদের অকথ্য ভাষায় গালাগালি করে, আমরা তাদের বিরোধিতা করি। আমি মৌপিয়াদি আপনার চ্যানেলে বসে একটা ছবি দেখাতে চাই, আশা করব ক্যামেরাম্যান দেখাবেন। আমি গতকাল একটা রামনবমীর মিছিল করেছিলাম, এই দেখুন সেই মিছিলে মুসলমানরা দুপুরবেলার নামাজ পড়ার পর আমার সাথে পায়ে পা মিলিয়েছেন। আমরা তো এটাই তো বাংলার কালচার, এটাই তো মমতা ব্যানার্জির শিক্ষা। প্রবলেমটা হচ্ছে যখন মহামান্য কলকাতা হাইকোর্ট বলেন যে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, তোমার চ্যানেলে আমি দেখেছি এরকম বহু মিছিল হয়েছে যেখানে হাতে অস্ত্র নিয়ে, শুধু তাই না, নর্মাল মানুষ বা সমর্থক কেউ না, বিজেপির প্রার্থী হাতে ঘুরে বেড়াচ্ছে। সদ্য প্রাক্তন আইপিএস। আমাকে একবার দয়া করে বলুন যে এই যে স্বঘোষিত হিন্দু ধর্মের ঝান্ডাধারী বিজেপিরা, যে কোন হিন্দু ধর্মের স্ক্রিপচার্সে গ্রন্থে কোথায় লেখা আছে, কোথায় প্রভুরাম নিজে বলেছে যে আমার পুজো করতে হলে তোমায় তরোয়াল নিয়ে হাঁটতে হবে রাস্তায়? বলুন তো আমাকে। আসল ব্যাপারটা হচ্ছে না, এই বাংলায় এই কালচার কোনোদিন ছিল না। এই বিজেপির বাঁদর সেনা আসার পর থেকে, ইম্পোর্ট হওয়ার পর থেকে এই নোংরামিগুলো শুরু হয়েছে। রিজু, এই বিষয়ে কারো সংশয়ের কোনো অবকাশ নেই যে রামনবমী নিয়ে 7 বছর আগেও এরকম হই ছিল না, গত 6-7 বছরে যেটা, সেখানে বিজেপি যেমন এটাকে ইম্পোর্ট করেছে বলছো, বিজেপি যদি ইম্পোর্ট করে থাকে সেই ইম্পোর্ট হওয়াটা সেটাকে আরো বেশি ফ্যাসিলিটেট এটা যে শাসক দল করেছে, এটা অস্বীকার করতে পারো? আমি এবার মুর্শিদাবাদের ঘটনাটা আসছি। বিজেপি বহু রামনবমীর মিছিল করেছে, তৃণমূল করেছে, অন্য দলেরাও করেছে। আমাকে আপনি একটা কথা বলুন তো, মুর্শিদাবাদের মতো জেলা, আপনি আমার থেকে অনেক বেশি চেনেন মৌপিয়াদি, মুর্শিদাবাদ জেলা, সেখানে যে ডিআইজি পদমর্যাদার যে আইপিএস মুকেশ, যে প্রতিটা জেলার প্রতিটা ব্লক, প্রতিটা গ্রাম, প্রতিটা গলি চেনে, তাকে একদিন আগে কেন সরানো হলো? এই বিজেপি কমিশন কেন সরালো? যাতে তাকে সরিয়ে দেওয়া হোক। আদর্শ আচরণবিধি চলছে, পুলিশ এখন বিজেপি কমিশন মানে নির্বাচন কমিশনের হাতে, সেখানে এই দেউলিয়া হয়ে যাওয়া বিজেপি পার্টিকে এই ধরনের রাজনীতি করার জন্য একটা সুযোগ করে দেয়। অভ্র যখন বলবো তখন আমি না বলেছি মানে না, অভ্র ধৈর্য ধরতে হবে। আসবো আমি তোমার কাছে আসবো, বাট ধৈর্য ধরতে হবে প্লিজ।
এটা একটা অত্যন্ত ডিসেন্ট ডিবেটের জায়গা, এখানে প্রত্যেকে তাদের নিজেদের টাইমে বলবে, ডেফিনেটলি কাউন্টার করবে, কিন্তু আমার বক্তব্যটা শুনতে হবে। আমার চন্দনদার কাছে প্রশ্ন, চন্দনদা যদি খুব ভুল করে না থাকি, এই ডিআইজিকে সরানোর জন্য কংগ্রেসের তরফ থেকেও অভিযোগ করা হয়েছিল, আর্জি জানানো হয়েছিল, এবং আমরা কালকে দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী তিনি ময়দানে নামলেন এবং তিনি কিছুটা মেজাজও হারালেন। না দেখো, একটা কথা তোমাকে বুঝতে হবে, তুমি ঠিক যেখানে শুরু করেছিলে, ইনফ্যাক্ট তুমি যে ইনপুটটা দিলে, এক্স্যাক্টলি সিনারিও ইজ দ্যাট। কীরকম একটা জায়গাতে এই 7 বছর আগে প্রথম 6 বছর কি 7 বছর আগে প্রথমে রাম জন্মভূমি ঘিরে একটা ব্যাপক উত্তেজনা হয়, এবং তারপরে এটা একটা রিচুয়াল হয়ে গেছে প্রতি বছর কোথাও না কোথাও। গতবার রিশরা, তার আগের বার হাওড়া। আমি হলফ করে একটা কথা রিজুকে বলতে পারি চন্দনদা, যে আজকে তো আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, যদি 2015 বা 16 হতো তাহলে রিজু এই রামনবমীর মিছিলটা করতো না। এক্স্যাক্টলি আমি ঠিক এই জায়গাটাতেই তোমাকে বলতে চাইছি। না দেখো, প্রশ্নটা হচ্ছে তার মানে রাম রাজনীতিতে আসছে, তার মানে রামনবমী রাজনীতিতে আসছে, তার মানে রামনবমী রাজনীতিতে আসছে। উনি যদি উত্তর দিতেন আমি ওনার প্রশ্নের উত্তর করেছে সঞ্চালক টুইস্টিং প্লিজ, আই নো আমাকে সঞ্চালক প্রশ্ন করেছে, আমি ক্যাটাগরিক্যালি বলছি, আমি ক্যাটাগরিক্যালি বলছি যে বিজেপি যেভাবে প্রভু রামকে, আমরা 5000 বছর ধরে পুজো করছি, প্রভু রামকে যেভাবে রাম মন্দির থেকে, আমি চেষ্টা করে নি, রাম মন্দির থেকে শুরু করে যেভাবে ময়দানে নামিয়েছে, রাম তো এখন পলিটিক্যাল কালকে তো এরা রামকে টিকিট দেবে, অর্থাৎ দুজনেই সংঘাত করছে। অর্থাৎ বিজেপি যদি রামকে রাজনীতির ময়দানে নিয়ে আসে, তার সঙ্গে যোগ্য সংগত করছে তৃণমূল কংগ্রেস। আমরা তাকে ভগবান দেখানোর চেষ্টা করছি, আমরা ভগবান দেখানোর চেষ্টা করছি, ভোটের ফায়দা লুটছে। আমি যে কথাটা বলছিলাম মাঝখানে রিজু এলো, আমি প্রশ্নটা এখানেই একেবারে ক্লিয়ার যে এখানে যারা এই ইম্পোর্ট করেছে ঠিক তারাই ফ্যাসিলিটেট করছে এবং দুটো দল মিলে কাজটা করছে, এখানে কোনো কিন্তু নেই। তুমি একটা জিনিস দেখো, রাম জন্মভূমি রাম নবমীকে ঘিরে যে প্রশ্নগুলো আজকে উঠছে, এটা একটা শঙ্কার প্রশ্ন গত 7 বছর ধরে। তার আগে এটা রিচুয়াল ছিল, মানুষ মানতেন তাদের মতো করে, কিন্তু প্রত্যেকটা বছর একটা উস্কানি থাকে এবং উস্কানির একটা কাউন্টার উস্কানি থাকে। যেমন 3-4 দিন ধরে মুখ্যমন্ত্রীর প্রতিটা বক্তৃতার মধ্যে একটা জিনিস নিহিত আছে যে রাম নবমীর দিন যেন প্রত্যেকে শান্ত থাকে। একদিকে আমরা দেখছি, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে নরেন্দ্র মোদী, যারা একজন দেশের প্রশাসনিক প্রধান, একজন রাজ্যের প্রশাসনিক প্রধান। ঠিক রামনবমীর মুখে দাঁড়িয়ে আমরা একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশঙ্কা প্রকাশ করতে শুনছি যে গন্ডগোল বাঁধানো চেষ্টা হবে, ষড়যন্ত্র চলছে, অন্যদিকে আবার প্রধানমন্ত্রীকে দেখছি, নরেন্দ্র মোদীকে দেখছি যে এ রাজ্যে প্রচারে এসে বলছেন যে এই রাজ্যে তৃণমূল সরকার তারা রামনবমী করতে বাধা দেয়, তারা ষড়যন্ত্র করে। এর মধ্যেই যদি কোনো ঘটনা ঘটে থাকে, আসলে কি এর বীজটা এই ধরনের বক্তব্যেই লুকোনো থাকে না? না, আমি এখানে আসার আগে মৌপিয়া দিয়ে একটু খোঁজ নিলাম যেখান দিয়ে এই রামনবমীর মিছিলটা গেছিল, সেখানে আগের বছর এই মিছিল হয়েছিল কিনা। খবর পেলাম হয়েছিল এবং পুলিশ অনুমতি দিয়েছিল, কিন্তু আগের বছর ওই একই রুটে যে মসজিদটার সামনে, বেড়াপাড়া মসজিদের সামনে এই ঘটনা ঘটে, এই মিছিলে কোনো সমস্যা হয়নি। এই কথার মধ্যেই আমার উত্তরটা লুকিয়ে রয়েছে। বিষয়টা রামনবমী নয়, বিষয়টা লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে রামনবমীকে ব্যবহার করে তৃণমূল আর বিজেপি একটা পোলারাইজেশনের মেরুকরণের রাজনীতি করছে। আমার কথাটা অন্য। দেখুন, সব ঘটনার পেছনে কিছু রাজনৈতিক কারণ থাকে। মুর্শিদাবাদ এরকম একটি জেলা, এই যে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনে যদি কম্বাইন্ডভাবে তৃণমূল আর বিজেপি সবচেয়ে উইক থাকে কোনো জেলাতে, আজকের দিনে সেটা মুর্শিদাবাদ জেলা। এবং সারা পশ্চিমবাংলায় বহু রামনবমীর মিছিল বেরিয়েছে। কেন ওয়াই মুর্শিদাবাদ? কেন রেজিনগর? কেন শক্তিপুর? কেন অন্য কোনো জায়গায় নয়? এই মিছিলের পারমিশনও তো পুলিশ দিয়েছে, সে খবর আমি দেখেছি। পুলিশ যদি একটা মিছিলের পারমিশন দেয়, সেই মিছিলটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেই দায়িত্ব পুলিশের। আমি এখানে আসবো, আমি অভ্র রেসপন্ড করতে চাইছি অনেকক্ষণ। আমি যেটা বলছিলাম যে তৃণমূল প্রতিনিধি রিজুদার কথা একটা ব্যাপার উঠে এলো যে এখন যদি কোনো ধরনের এইরকম হিংসা হয়ে থাকে, তার দায় ইলেকশন কমিশনের।
তাই তো? এবার যুক্তিসঙ্গতভাবে ভাবতে গেলে আমি যেহেতু প্রথমেই আরটিআই ডেটা দিলাম, একটা 1.5 বছর যাবৎ 200টা রাইটিং হয়েছে, এবং তখন তো ইলেকশন কমিশন কিছু ছিল না, মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী ছিলেন, তাহলে সেই রাইটগুলোর দায় মুখ্যমন্ত্রীর নিজের। এবং অন্যান্য ইলেকশনে যখন স্টেটের ইলেকশন কমিশন থাকে দায়িত্বে, তখন এনাদেরই তো লোকজন বসানো না দায়িত্ব সহকারে, তখন তো দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রীর নিজের। এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত দাদা যেটা বললো বাম প্রতিনিধি, একদম ঠিক, এগুলোর পেছনে রাজনীতিক কোনো কারণ আছে কিনা ভেবে দেখা দরকার। আমরা যেমনি ভারতীয় জনতা পার্টির থেকে বলছি যে সাম্প্রদায়িকতা কোনটা, হিন্দু ধর্মাবলম্বী কোনো মানুষকে এই ধরনের পূজা আচ্ছা করতে বাধা দেওয়াটা কিন্তু সাম্প্রদায়িকতা, আর এই ধরনের পূজাকে সাম্প্রদায়িক তকমা দিয়ে দেওয়াটা কিন্তু সাম্প্রদায়িকতা। আমি দেখাচ্ছি, আর 10 সেকেন্ড দিদি আমি রিকোয়েস্ট করছি, আমি দেখাচ্ছি ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর একটা অফিসিয়াল প্যাডে লেখা ছবি। আমরা কয়েকদিন আগে আপনার স্টুডিওতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী সেলিব্রেটেড হবে বা পুজো হবে, রামের পুজো হবে, সেই নিয়ে ডিবেট করে গেছি। তারপরেই কি ডেভেলপমেন্ট হয়েছে, এসএফআই এর সঙ্গে আরও বেশ কিছু বাম ছাত্র সংগঠন এটা করেছে, একসঙ্গে মিলে তারা পরিষ্কার লেটারে লিখছে, এসএফআই লেটারে লেখা রয়েছে যে রামের পুজো করাটাই নাকি সাম্প্রদায়িক। এবং খুব মজার ব্যাপার হচ্ছে সাম্প্রদায়িক বানানটাও জানে না, দুবার করে কেটে সাম্প্রদায়িক বানানটা ঠিক করেছে। আমার বক্তব্য এইখানে যে হিন্দু ধর্মাবলম্বী কিছু মানুষ যদি পূজা করতে যায় সেটা কিভাবে সাম্প্রদায়িক হচ্ছে? আমি খুব সংক্ষেপে বলছি, অব্রর একটা কথার সাথে আমি সহমত, যেটাও এসএফআই এর ব্যাপারে বলে, দেখো যে দলে সুভাষ চক্রবর্তী তারাপীঠে মায়ের পুজো দিতে গেলে ক্ষমা চাইতে হয় সিপিএম এর থেকে, ধর্মের ব্যাপারে এটাই আশা করা যায়। কিন্তু সাম্প্রদায়িকতার যে কথাটা অব্র বলছিল, মনে রাখতে হবে দেশের, তুমি যেটা বললে প্রশাসনিক প্রধান যখন সার্বজনীন মঞ্চ থেকে, না দেশের প্রশাসনিক প্রধান, দেশের প্রশাসনিক প্রধানের কথা বলেছি, রাজ্যের প্রশাসনিক প্রধানের কথা বলেছি, যে দেশের প্রশাসনিক প্রধান নরেন্দ্র মোদী যখন সার্বজনীন মঞ্চ থেকে বলে যে শ্রাবণ মাসে যারা মাছ খাবে তারা হিন্দু বিরোধী, সাম্প্রদায়িকতাটা ওখান থেকে শুরু হয়, প্রধানমন্ত্রী সাম্প্রদায়িকতা শুরু করেছেন। আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, আমরা দুদিন আগে দাঁড়িয়েও এই রামনবমী নিয়ে আলোচনা করছিলাম, যে একটু আগে সপ্তর্ষি যে বক্তব্য রাখলো খুব ইন্টারেস্টিং। সপ্তর্ষির বক্তব্য হচ্ছে যে একই রকমভাবে আগের বারও রামনবমীর মিছিল ওই একই রুটে গিয়েছিল, কিন্তু কিছু হয়নি। এই যে টাইমিংটা, এবং এখানে দাঁড়িয়ে আমার তোমার কাছে জিজ্ঞাসা যে সত্যি যদি এর নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ থেকে থাকে, যদি মুর্শিদাবাদের প্রেক্ষাপটটা আমরা দেখি, মুর্শিদাবাদ এবার অত্যন্ত ইন্টারেস্টিং। একদিকে আমরা জানি যে বহরমপুর, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর গড় বলে খ্যাত, অধীর রঞ্জন চৌধুরী তার গড় ধরে রাখতে পারবেন কিনা। 2, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। 3, খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আইএসএফ তারা মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে। সাগরদিঘি পরবর্তী সময়ে একটা আলোচনা খুব বেশি করে জোরালো হচ্ছে যে সংখ্যালঘু ভোটারদের এক অংশ তারা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়েছে কিনা, তারা কোথাও বাম কংগ্রেসের দিকে বা আইএসএফের দিকে তারা একটা অংশ যেতে পারে কিনা, এরকম একটা খুব কমপ্লেক্স একটা বিন্যাস যখন হয়ে রয়েছে মুর্শিদাবাদের রাজনীতির, তখন এই মুর্শিদাবাদে এই ঘটনা। এক্স্যাক্টলি, যদি আমরা দেখি যে এই রেজিনগর যেখানে ঘটনাটা হয়েছে সেটা সম্ভবত বহরমপুর লোকসভার মধ্যে, এবং এই যে এতগুলো কমপ্লেক্সিটির কথা তুমি বললে মুখিয়া, যে কিভাবে রাজনৈতিক বিন্যাসটা হয়েছে এবং সেখানে মেরুকরণ কাকে সাহায্য করতে পারে কাকে না সাহায্য করতে পারে সেইটা নিয়ে প্রচুর কাটাছেঁড়া হচ্ছে, সেই সমীকরণ নিয়ে বহু আলোচনা হচ্ছে, এবং সাগরদিঘি একটা কিন্তু উদাহরণ হিসেবে থেকে গেছে সাম্প্রতিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের কাছ থেকে সরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু এখন সেই সংখ্যালঘু ভোটকে আবার নিজের কাছে রাখার জন্য অবশ্যই সেই চেষ্টা হচ্ছে, এবং আমরা যখন দেখেছি যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন এই অঞ্চল দিয়ে গেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছুটে যেতে হয়েছে ওইসব অঞ্চলে যেখান দিয়ে রাহুল গান্ধী নিয়ে গেছেন তার ভারত জোড়ো ন্যায়যাত্রা, সেখানে তাকে পদযাত্রা করতে হচ্ছে। কাজেই এই টেনশন অবশ্যই আছে, কিন্তু বিষয় শুধু সেটা নয়, এবং যেটা সবচেয়ে লজ্জার বিষয় সেটা হচ্ছে যে একটা ধর্মীয় একটা অনুষ্ঠান, একটা সামাজিক অনুষ্ঠান, সেটার রাজনীতিকরণ। আমরা এই আলোচনাতে বারবার করে শুনতে পাচ্ছি সাম্প্রদায়িকতা, রামনবমীর পুজো কেন করতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। একটা পুজোকে নিয়ে, পুজোটা পুজো নেই, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা, যে এটা কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান না, এটা একটা রাজনৈতিক অনুষ্ঠান হয়ে গেছে, যেখানে প্রধানমন্ত্রী এসে বলছেন যে এখানে তৃণমূল সরকার তারা রামনবমীর পুজো করতে দেন না। আমার তো মনে হয় না যে তৃণমূল কংগ্রেস আদর্শগতভাবে এমন জায়গায় রয়েছে যেখানে তারা বলবেন যে রামনবমীর পুজো করা যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁদে পড়েছেন সেটা হচ্ছে তারা একদিকে রাজনৈতিক একটা দায়বদ্ধতা আছে, আর অন্যদিকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়বদ্ধতা রয়েছে, প্রশাসনিক দায়বদ্ধতা রয়েছে, এবং সেখান থেকে সরকারকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং যার জন্য কোনো কোনো সংগঠনকে তাদেরকে যেতে হয়েছে আদালতে, যে তাদের পারমিশন নিতে হয়েছে, সেখানে মিছিল করা যাবে কি যাবে না। কিন্তু যে কথাটা প্রসঙ্গক্রমে উঠেও এলো যে কোন রামনবমীর মিছিলে আপনাকে অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে, সেখানে কেন প্রতিবেশী দেশ সম্বন্ধে স্লোগান চলতে থাকবে, সেখানে যখন নিজের গান বাজানো হবে সেই হঠাৎ করে দেশপ্রেম কোথা থেকে উঠে আসবে। কাজে এটা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত টেনশন ক্রিয়েট করা মেরুকরণের রাজনীতি। এখানে যেটা সবচেয়ে বড় আরো একটা প্রবলেম হচ্ছে যে এই মেরুকরণের মধ্যে যারা মডারেট মানুষজন রয়েছেন, বিভিন্ন এলাকাতে আমরা সবসময় দেখেছি যে বয়স্ক কিছু মানুষজন থাকবেন যারা মধ্যস্থতা করেন, যারা বলবেন যে এই টেনশনটা যাতে না হয়, বাবা তোমরা শান্ত হয়ে থাকো, তোমরা এদিকে শান্ত হয়ে থাকো। সেই মডারেট মানুষজনরা কিন্তু হারিয়ে গেছেন। পাড়ায় পাড়ায় যে মডারেট মানুষজনরা ছিলেন, যারা হয়তো রাজনৈতিক তাদের কোনো অ্যালিনেশন ছিল বা ছিল না, সেই মানুষগুলো হারিয়ে গেছে। এবার এই ভোটের সময় এই ধরনের ঘটনা অবশ্যই কোনো কোনো রাজনৈতিক দলকে সাহায্য করবে, কারণ আমরা আগের যেসব এরকম দাঙ্গার ঘটনা দেখেছি এবং সেখানে গিয়েও আমরা দেখেছি যে একদল মানুষ, যে হিন্দুরা, তারা একটা সংগঠনের আন্ডারে চলে আসছে, তারা যে দলেরই সমর্থন করে, বা যারা সংখ্যালঘু মানুষজন, মুসলমান মানুষজন, তারা একটা রাজনৈতিক দলের আশ্রয়ে চলে আসছে। এই মেরুকরণ আমরা অন গ্রাউন্ড দেখেছি আগের যেসব দাঙ্গা হয়েছে সেই সবের ঘটনা। কাজেই ভোটের আগে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা, এবং তাতে সব পক্ষই উস্কানি দিচ্ছে বলে একেবারে। আর আমার এখানেই অভ্রর কাছে প্রশ্ন, যে অভ্র, এটা তো কোনো প্রতিযোগিতামূলক হতে পারে না যে কোনো সম্প্রদায়ের একটি নির্দিষ্ট অনুষ্ঠান, সেখানে যে শোভাযাত্রা হয় সেখানে অস্ত্র থাকে, তাহলে কেন এখানে অস্ত্র থাকবে না? এটা তো কোনো প্রতিযোগিতার জায়গা হতে পারে না। এই যুক্তি, এই দোহাইটা আমরা বারংবার দেখি। এটা প্রতিযোগিতার জায়গা সত্যিই নয় দিদি। বিষয়টা হচ্ছে, যদি আমরা গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করি, গণতান্ত্রিক পরিবেশ বলতে আমরা কি বুঝি? ধরুন 5টা রিলিজনের লোক রয়েছে, তাদের 5 রকম আচার আচরণ থাকবে, 5 রকমের পূজা আচ্ছা থাকতে পারে। তাদের প্রত্যেকেরই স্বাধীনতা থাকা দরকার যে তারা কিন্তু নিজের মতো করে সেই রাইটস অ্যান্ড রিচুয়ালসগুলো ফলো করতে পারে। এটা তাদের উপর, তারা কি করবে না করবে, যদি তারা কোনো ইলিগ্যালিটি না করে, কি করবে না করবে আইন কানুন মেনে, সেটা তাদের উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু এটা এখানে হচ্ছে না। এখানে পয়েন্ট আউট করা হচ্ছে হিন্দুদেরকে, এবং তাদেরকে বারবার এই দাঙ্গা কথাটা তাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এবং প্রশাসনের আসলে কি খুব সুচারুভাবে, এই যে এটা তো সাম্প্রদায়িকতা। এক সেকেন্ড, আসলে সহ নাগরিকদের মধ্যে সত্যি তো সেইভাবে কোনো রকম একটা অসুয়ার জায়গা থাকে না, কিন্তু আসলে কি খুব সচেতনভাবে ফিয়ার, ভয়, সংশয়, অবিশ্বাস, এর বীজটা বপন করে দেওয়া হচ্ছে? বীজটা বপন করে দেওয়া হয়েছে বহুদিন আগেই তৃণমূল সরকারের দ্বারা, এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকশনের আগে এইটাকে নতুন করে মানুষের মধ্যে একটা সংশয় বোধ ঢোকানো, যে তুমি যদি এই পার্টিকুলার ধর্মের হও তাহলে তোমার আশ্রয় এই পার্টিকুলার রাজনৈতিক দল, আর তুমি যদি এই পার্টিকুলার ধর্মের হও তাহলে তোমার আশ্রয় এই রাজনৈতিক দল। এইটা করে মানুষের, সমাজের যা ক্ষতি হচ্ছে তো হচ্ছে, কিন্তু রাজনীতির যে ক্ষতিটা হচ্ছে মৌপুয়াদি, এই তর্কের মধ্যে আমাদের কর্মসংস্থানটা হারিয়ে যাচ্ছে, এই তর্কের মধ্যে দুর্নীতিটা হারিয়ে যাচ্ছে, এই তর্কের মধ্যে তৃণমূল আর বিজেপি যে মিলে বেটে ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে সেইটা হারিয়ে যাচ্ছে নির্বাচনী আলোচনায়। সুতরাং দ্য রিয়েল ইস্যুস, রুটি রুজির যে ইস্যু, সেই ইস্যুগুলোকে হারিয়ে দিয়ে মানুষের মনে একটা ভয়, মানুষের মনে একটা আদারিং, যে ও অন্য সম্প্রদায়, ওর থেকে তোমাকে নিজেকে আলাদা রাখতে হবে। আসলে আমি বলবো, আসলে হারছে কে, হারছে কারা? আসলে হেরে যাচ্ছি আমরা, হেরে যাচ্ছে আমাদের শুভ বুদ্ধি। একটা রেজিনগরের ঘটনাও যদি ঘটে, সেটা আসলে আমাদের হার, আমাদের পরাজয়, কারণ আমরা উই আর ফেলিং আওয়ারসেলভস। আমাদের মনে রাখতে হবে যে এই বাংলার মাটিতে কোনোভাবেই রাজনীতির অঙ্ক মাথায় রেখে কোনো পক্ষের এমন কোনো পদক্ষেপ নেওয়া বা এমন কোনো মন্তব্য করা উচিত নয় যাতে আসলে এই একটা ঘটনাও ঘটে। কারণ আবারও বলছি, এই একটা ঘটনা মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের হার। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি আপনার রায় নিয়ে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।
দীর্ঘ টালবাহানার অবসান, অবশেষে ইডির হাতে কাকুর কণ্ঠ। ভাইপোর কপালে দুঃখ আছে, ভাইপোর কপালে দুঃখ আছে। ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা, তাকে অ্যারেস্ট করেছে? কার সাথে কথা সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। ইডি সূত্রে আরো খবর, কাকুর মোবাইল থেকে উদ্ধার হওয়া ভয়েস ক্লিপিং এর সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মিলে যাওয়ার বিষয়টি আদালতে জানানো হবে। বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। রিজু, মৌপিয়াদি, ভারতবর্ষে ইডি, সিবিআই, এনআইএ, আইটি যারা এই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বিজেপির প্রতিহিংসার রাজনীতি করছে, দালালি করছে, অপোজিশন পার্টিগুলো, কংগ্রেসকে ভারতবর্ষে, বাংলায় তৃণমূলকে, কেরালায় সিপিএমকে, এদের পেছনে এই যে নোংরামিগুলো করছে, আমরা তো বারংবার এদের নিয়ে বিতর্ক করেছি, এদের রেড নিয়ে আলোচনা করেছি, সব কিছু করেছি। আচ্ছা, ওদের মুখপাত্ররা কি সাংবাদিকদের জবাব দিতে হবে না? ওদের মুখপাত্রদের তো বসা উচিত। আজকে কাকু, মামা যারই কণ্ঠস্বর নিয়ে থাকুক, রেকর্ডিংয়ে কি আছে মানুষ তো জানতে চাইছে। আমি যদি মৌপিয়াদি আপনার সাথে কথা বলি, ধরুন কুন্তল এখন জেলের ভেতরে, আমি তর্কের খাতিরে বলছি, কুন্তল আমাদের একটা জেলার যুবর দায়িত্বে ছিল, ধরুন আমার সাথে তার কথা হয়েছে সাংগঠনিক কথা, সেটা তো অপরাধ হতে পারে না? তো কণ্ঠস্বরে কি আছে আর কার সাথে কণ্ঠস্বর, সেটাও তো যাচাই করুক। এই ইডি অভিষেক ব্যানার্জিকে বিভিন্ন মামলায় তাড়া করার পর, তার মেয়েকে, তার স্ত্রীকে জেরা করার পর, এই ইডির এএসজি তো সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছে যে আমাদের ভুল হয়েছে। তাহলে তারা কেন মানুষের প্রশ্নের জবাব দেবে না? তারা কেন আপনার মতো সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবে না? আমাদের কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের স্ট্যান্ড, আজকের স্ট্যান্ড এক। যদি আমার বিরুদ্ধে 1 পয়সারও দুর্নীতি প্রমাণ হয়, ইডি সিবিআই লাগবে না, সংবাদ মাধ্যমের সামনে আনুক, আপনার রায়ের সামনে আনুক, আমি ফাঁসির মঞ্চে নিজেকে ঝুলিয়ে দেবো। কথা শেষ হয়ে গেল ওখানে। এতগুলো তদন্ত, এতবার ডাকাডাকি, নির্যাস কি -0, -10 অব্র, শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে যে ভাইপোর কপালে দুঃখ আছে। ধরে নেওয়াই যায় যে শুভেন্দু অধিকারী ভাইপো বলতে কাকে নিশানা করছেন? যাকে নিশানা করছেন তিনি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে যার সঙ্গে কথোপকথনের এই অডিও ক্লিপ, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? মৌপিয়াদি, আপনি ভাবুন, এই কাকু ব্র্যান্ড অফ পলিটিক্স, এটা তো তৃণমূলের আমদানি। তৃণমূলকে এর জন্য কুর্নিশ জানাই। বিশ্বব্রহ্মাণ্ডে কেউ এরকম ভাবেনি যে একজন মানুষের নাম ভুলে যাবে লোকে, খালি কাকু 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 হয়ে যাবে। খুব ভালো কথা। যেমনি ভাইপো ভাইপো ভাইপো, তেমনি কাকু কাকু কাকু, খুব ভালো। কিন্তু এবারে আপনাকে আইনি দিকটা বলি, যেটা তৃণমূল প্রতিনিধি মিস করে গেলেন বা উনি হয়তো ইচ্ছা করেই বলেননি। সেটা হচ্ছে, কাকুর সঙ্গে কারুর একটা কথোপকথন হয়, ভাইপো নয়তো রিজুদারি কোনো একজন নেতার কথোপকথন ধরে নিচ্ছি। এবার কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল। তার আগে তো প্রচুর নাটক চলেছে, মাস্ক খুলে বলেছেন তোর বাবার কি, তারপর 3 মাস শুয়েছিলেন ওখানে বাইপাস হওয়ার পরে, তারপর আবার বাচ্চাদের বেডে, শিশুদের বেডে শুয়ে শুয়ে পা নাচিয়েছেন, অনেক কিছু এরকম চলেছে। তৃণমূলের বদান্যতায় চলেছে। এবার হেলথ মিনিস্টারের বদান্যতায় চলেছে কিনা সেটা তৃণমূল প্রতিনিধি বলতে পারবেন। যাই হোক, ঠিক আছে, সব গেল। তারপর কাকুর কণ্ঠস্বর কিন্তু এবার ম্যাচ করে গেছে। ঠিক আছে, এবার এইখানেই আইনি ব্যাপার। এবার নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করছি না যে ইডি আগে থেকে ভাইরাল করে দেবে সোশ্যাল মিডিয়ায় যে এই কথোপকথন আছে। এটা তো আইনি ব্যাপার, তদন্ত হচ্ছে, ট্রায়ালে দেখা যাবে, চার্জশিটে দেখা যাবে। এইবার কিন্তু আসল মজা, এই যে ভাইপো বা অন্য কোনো নেতার যদি কণ্ঠস্বর থেকে থাকে, এবার তাকে ধরা হবে, আমরা সেটাই এক্সপেক্ট করছি। আইনের ছাত্র হিসেবে আইনটা পড়ে আমি বলতে পারি, এবার এটা ভিন্ডিকেটেড যে যেই অডিও ক্লিপিংটা রয়েছে সেখানে কণ্ঠস্বর কাকুরই। এবার যার সঙ্গে কথোপকথন হয়েছে তার কলার কিন্তু ধরা হবে। সপ্তর্ষি, না সপ্তর্ষি, আমরা তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনে, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর, মহালয়ার আগমনীতে অভ্যস্ত বাঙালি জাতি। এখন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনতে হচ্ছে এবং সেটা নিয়েই রাজনীতি। আমাদের সামগ্রিকভাবে বাঙালি হিসেবে লজ্জা হয়। একজন মানুষ সর্বজনীন কাকু হয়ে গেলেন, একেবারে কাকুই হলো। এখন আমার কথাটা অন্য। দেখুন, দুর্নীতি হয়েছে, লিপস অ্যান্ড বাউন্স দুর্নীতির একটা ইম্পর্টেন্ট কক তৃণমূলের। এটা আজ নয়তো কাল প্রমাণ হবে। অনেক দিন আগে এটা বলা হয়েছে। এবং ঘটনাচক্রে বহু বছর আগে গৌতম দেব, তিনি লিপসেন, তার মুখে প্রথমে লিপস অ্যান্ড বাউন্সের নামটা, সেটা সাধারণ মানুষ শুনেছিলেন। তখন সবাই হয়তো বিশ্বাস করেননি, কিন্তু যেটা হয়েছে সেটা হয়েছে। সেটা দ্য ডিউ প্রসেস অফ ল উইল টেক ইটস প্লেস, আমি বিশ্বাস করি। কিন্তু আজকে যে সামনে রাজনৈতিক লড়াই, সেটা লোকসভা নির্বাচন। শুভেন্দুবাবু কটা কথা বললেন যে অভিষেকের কপালে দুঃখ আছে, বলছেন ঠিকই, কিন্তু নির্বাচনে, লোকসভা নির্বাচনে ওয়াক ওভার দিচ্ছেন। এমন একজন ক্যান্ডিডেটকে দাঁড় করাচ্ছেন যাকে কেউ চেনে না, এতদিন পরে দাঁড় করাচ্ছেন, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
পক্ষে সুবিধা হয়। সুবিধা হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই প্রতিকূলেরই হবে, ওখানে বিজেপি ওখানে ফ্যাক্টর হবে না। কিন্তু এই ডাবল স্পিক, এই হিপোক্রেসি, এই সেটিংয়ের রাজনীতির বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠবে এবং এই কাকু ঠাকু যা আছে আজ নয়তো কাল জেলে যাবে। ইন্টারেস্টিং একটা ব্যাপার মৌপিয়া, ঠিক নির্বাচনের আগে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি, মানে এখানে একটা অদ্ভুত হাস ব্যাপার রয়েছে, দীর্ঘদিন ধরে একটা কালচার হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে ভয়েস, এবং এটা একটা আমার মনে হয় ভারতবর্ষের ইতিহাসে সম্ভবত প্রথম একটি ঘটনা যেখানে রাজনৈতিক একটা চক্র জড়িয়ে আছে শুধু কারোর কণ্ঠস্বরের পরীক্ষা করবার জন্য। বাস্তব অবস্থা তাকে বাঁচাবার কি প্রয়াস আমরা দেখেছি, তাকে SSKM হসপিটালে কতদিন রেখে দেওয়ার চক্রান্ত আমরা দেখেছি, তারপরে প্রমাণিত হলো সেটা সত্যি। আরেকটি দিকে আমি দেখলাম একটা স্মার্ট ডিপার্চার, সরাসরি এক ভদ্রলোক বললেন আগে তো বলতে হবে কার সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন। আমার ইন্টারেস্টিং লাগলো এই কারণে, রিজিও ঠিক এই কথা বলেছে, আমার সাথে যদি কথা হয় কারোর, তিনি কনভিক্টেড হলেও অ্যাকিউজড হলেও আমি সেটা রাজনৈতিক কথা বলতে পারি, কার সাথে কথা হয়েছে। দেখো প্রশ্নটা এখানে নয়, এমন গুরুতর কথা হয়েছে যার জন্য কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন, কণ্ঠস্বরের নমুনা চেক করার প্রয়োজনটা হয়েছে, এমন কথা হয়েছে। কার সাথে হয়েছে আবারও বলি, স্মার্ট ডিপার্চার। যে ভদ্রলোক বললেন এই রাজনৈতিক সন্ধিক্ষণে একটা ডিপার্চার করলেন, আমরা সকলেই জানি কে কেন, বাস্তব চরিত্র হচ্ছে এখানে। এই ভদ্রলোক সামনে আজকে যেভাবে স্মার্ট প্লে করবার চেষ্টা করছেন, রিজুদের সমর্থন হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, অ্যাট দি সেম টাইম কাকু যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এই সন্ধিক্ষণে রাজনীতিটা কিভাবে হচ্ছে দেখো, খুব ভালো করে দেখো রাজনীতিটা কিভাবে হচ্ছে, যেটা সপ্তর্ষি বলছে। আমি আবারও বলছি এই কাকুর কণ্ঠস্বরের নমুনাটাও রাজনীতির একটা অঙ্গ এবং নির্বাচনের একটা অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, আমি আমার কথা হচ্ছে কাকু মামা কণ্ঠস্বরে আই এম লিস্ট বদার্ড, বাট আমার প্রশ্ন চন্দন, তুমি লিস্ট বদার্ড হলে আমি এবার আমার কোর্ট হয়নি, তোমার লিস্ট বদার্ড হলে কি হয়েছে, ইডি কোর্ট তাদের ব্যাপার, আমি তো রাজনৈতিক দলের সেখানে তুমি সেটা বলবে। আমার কথা হচ্ছে এই যে ধরুন রাহুল গান্ধী হয়ে গেছে তো, ঠিক যেমনি কিন্তু রিজু বলো। আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক একইভাবে চন্দনদা যখন ন্যাশনাল হেরাল্ড কেসে রাহুল গান্ধীকে ডাকা হয়েছিল তার সাথে অবশ্যই, কিন্তু তার সাথেও নিশ্চয়ই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর বারংবার কথা হয়েছে। এবার ধরুন অধীর চৌধুরী রাহুল গান্ধীকে যদি অ্যারেস্ট করে তাহলে কি অধীর চৌধুরীকে অ্যারেস্ট করা উচিত? শুধু কথা হয়েছে বলে প্রসঙ্গে কথা হয়েছে, প্রসঙ্গে কণ্ঠস্বর আছে, এগুলো তো মানুষের সামনে কোন প্রসঙ্গে আমরা একটা না কণ্ঠস্বর আলোচনা দরকার ছিল, একটা কানেকশন ঠিক আছে। আমরা যে আলোচনাটা করছি কারণ ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, অলরেডি আপনারা যার বাইকটা গেলে এক সেকেন্ড আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, এই কার সঙ্গে কথোপকথন এবং কি কথোপকথন, এখানে কি গোটা রহস্যের চাবিকাঠিটা? হ্যাঁ, রহস্য তো বটেই, রহস্য অনেক রকমের, যে কার সাথে কথা হয়েছে সেটা আবার তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না সেই নিয়েও বহু আলোচনা বহুদিন ধরেই চলছে। কিন্তু মানে যদি আমরা দেখি যে একজন সাধারণ কর্মচারী যে আমি যদি ধরে নিই তার কত প্রভাব একবার দেখা যায়, যে তাকে গত বছরের মে মাসে গ্রেপ্তার করা হলো, তারপরে তার কণ্ঠস্বর পেতে লেগে গেল 7-8 মাস, তারপরে সেই কণ্ঠস্বর মেলাতে সময় লেগে গেল আরো 3-4 মাস, তারপরে গিয়ে এখন বোঝা যাচ্ছে না যে আলটিমেটলি কি হবে। এবং এরকম একজন অ্যাকিউজড তিনি একটি সরকারি হাসপাতালে এতদিন ধরে রয়ে গেলেন এবং তার হম্বিতম্বি আমরা দেখেছি টিভি ক্যামেরা এবং টিভির পর্দায়, যে তিনি কতটা প্রভাবশালী হতে পারে। এবারে যদি আমি ধরে নিই যে যেটা অভিযোগ উঠছে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন কর্মচারী ছিলেন এবং তার সঙ্গে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে, তাহলে ইডি একটা তদন্ত করছে, যেটা আদালত সেটা নির্দেশ দিচ্ছে, তাদেরকে ঠেলে ঠেলে কাজ করাচ্ছে, তবে কি এটা হচ্ছে। কাজে এখানে কোন রহস্য যে ইডির কাছে রয়েছে, কোন রহস্য তৃণমূল নেতাদের কাছে রয়েছে, কোন রহস্য সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে রয়েছে, সেটাই বোঝা মুশকিল। এটা একটা অসাধারণ রহস্য উপন্যাস তৈরি হচ্ছে, এর আদৌ আমরা শেষটা দেখতে পাবো কিনা জানি না। যেখানে আমরা দেখতে পাই যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে অসুবিধা হয় না, যেখানে আমরা দেখতে পাই যে কবিতাকে অ্যারেস্ট করতে অসুবিধা হয় না, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করতে অসুবিধা হয় না, কিন্তু কাউকে এরকম ভাবে ওয়াক ওভার দিয়েই দেওয়া হয়। সেটা এজেন্সির তরফে কোন রহস্যে দেওয়া হয়, নাকি তার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেই রহস্য কি সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। কিন্তু এই প্রশ্নগুলো উঠবে,
এবং আলটিমেটলি ইডি কি করছে, তারা কি আলটিমেটলি প্রমাণ করতে পারবে, সেটা নিয়েও রহস্য থেকে যায়। আমি আসবো, এরই মধ্যে আজকে আমরা দেখলাম যে একেবারে সরাসরি মিঠুন চক্রবর্তীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অত্যন্ত কড়া ভাষায় গদ্দার, দো আঁশলা এই ধরনের শব্দ উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। শুনুন। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ছেলেকে ধরেছিল, ভিআইপিতে গিয়ে হাম দিয়েছিল, সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, তাদের আমি মানুষ বলে মনে করি না। শিলিগুড়িতে প্রতিক্রিয়া দিলেন মিঠুন চক্রবর্তী, কি বললেন শুনুন। গদ্দার, ভদ্দার, সর্দার আমি সবকিছু, ওনার যা মর্জি আছে তাকে বলতে বলুন, উনি সবার সম্বন্ধেই বলেন, আমি কেন ব্যতিক্রম? আমার একটাই কথা, মানুষকে বলছি ভেবে চিন্তে ভোট করুন, ব্যাস। সংযত রিয়াকশন, ছোট্ট একটা বিরতি, তারপর ফিরছি আপনার রায় নিয়ে। ফিরে এলাম বিরতির পর। অভ্র, ছেলের জন্য মিঠুন চক্রবর্তীকে আরএসএস দফতরে গিয়ে আত্মসমর্পণ করতে হয়েছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, অ্যাড হোমিনেম বলে একটা জিনিস আছে, যার মানে কাউকে যদি আমি যুক্তিতে হারাতে না পারি তাহলে সেই মানুষটাকে আমি পার্সোনাল অ্যাটাক করব। এখানে সেটা ঘটেছে। যাই হোক, ঠিক আছে, কিন্তু এগুলো পড়াশোনার কথা, এগুলো তৃণমূলীরা বুঝবে না খুব একটা। যেটা হচ্ছে সেটা আমি বলি, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে মোটামুটি বালিশ চাটলে তাকে গিয়ে ট্রেড ইউনিয়ন নেতা করে। তো এবার তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল এই রাজ্যের পুলিশের কাছে, এবং তার বিরুদ্ধে কি অভিযোগের আসার পরে কি অ্যাকশন রাজ্যের পুলিশ নিয়েছে আমরা দেখেছি। আমি কারোর নাম করছি না। এই দলটার তো এই অবস্থা, পুরোপুরি অবক্ষয়, আইডিওলজিক্যাল অবক্ষয়। সেখানে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর। উনি কোন রাজনৈতিক দলে আছেন এটা এখানে ইম্পর্টেন্ট নয়, উনি একজন অ্যাক্টর, উনি বাঙালির আইকন। তাকে এই ধরনের কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ, এটা আমি সর্বৈভাবে আমি এখানে আসবো। আমরা দেখেছিলাম যে খারাপ হয়েছে। প্রজাপতির রিলিজ নিয়ে বছরখানেক আগে বিপুল বিতর্ক হয়েছিল, অথচ আবার সেই নন্দনে এবছর কাবুলিওয়ালা ঠিক 1 বছর পর মুক্তি পায়। এরকম একটা সময় দাঁড়িয়ে, এবং তখন আমরা দেখেছিলাম যে মিঠুন চক্রবর্তীর হয়ে ব্যাট করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, যিনি এবারও প্রার্থী দেব। সেই মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য। দেখুন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, ভারতবর্ষের প্রতিটা মানুষ, সে যে রাজনৈতিক দলই করুক না কেন, বেঈমান গদ্দারদের সহ্য করতে পারে না। এই যে অভ্র একটা কুকথা বলল তৃণমূলের, আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তৃণমূল থেকে যদি এক সেকেন্ড অভ্র, তৃণমূল থেকে যদি বিজেপিতে যান কেউ, তাহলে তিনি হচ্ছেন গদ্দার, আর বিজেপি থেকে যদি কেউ তৃণমূলে আসেন, সে বিজেপির গদ্দার। বিজেপির লোকেরা বুঝবে তার সাথে কি করতে হবে। মানে আসলে চরিত্রটা আমার মনে হয় যারা দল বদল করে গদ্দার, সে যেই হোক। আমি এবার আসল মূল প্রসঙ্গটা আসি। আলাদা দল মুকুটমণি অধিকারী গদ্দার বিজেপির কাছে, না, মুকুটমণি অধিকারী বিজেপির কাছে। আমাদের তো মুকুটমণি, বিজেপির গদ্দার কৃষ্ণ কল্যাণী বিজেপির কাছে গদ্দার। আমাদের প্রার্থী জিতছে রায়গঞ্জ। আমি তো বলছি বিজেপি ছেড়ে বিজেপির কাছে গদ্দার হতে পারে। আমাদের কাছে মিঠুন চক্রবর্তী তৃণমূলের কাছে গদ্দার, আসলে তার মানে মিঠুন চক্রবর্তী তৃণমূলের কাছে গদ্দার, কিন্তু আসলে সার্বিক অর্থে তিনি গদ্দার নন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সার্বিক অর্থে গদ্দার বলেন। তিনি মমতা ব্যানার্জি যিনি ওনাকে রাজ্যসভায় পাঠিয়ে তার সাথে গদ্দারি করেছে, কিন্তু মমতা ব্যানার্জি বলছে গদ্দার। আর এবার আমি আসল প্রসঙ্গটা হারিয়ে যাচ্ছি ন্যারেটিভে। ওনাকে লোকসভায় পাঠালো কংগ্রেস, কারণ কংগ্রেসের সঙ্গে দেখা যায় উনি তো গদ্দারি পিএইচডি করেছেন। 19 অক্টোবর 2020 অন্য একটা পত্রিকার নাম নিচ্ছে, প্রিন্ট মিডিয়া, নাম নিতে পারছি না। আচ্ছা, 19 অক্টোবর 2020 একটা আর্টিকেল বেরিয়েছিল, মিঠুন চক্রবর্তীর ছেলে মাহাকশায় was booked for raping an actress over a period of 3 years. So what? Who became so pregnant? What after that? Can I finish, please? No. Obviously you will finish. Don't be this is not right.
কিন্তু আমি সবাইকে what is the situation আমি সেটাই বলছি he got bail from the court pregnant আমরা মনে হয় যে ওই পর্যায়ে তোমাদের দলের কোন নেতা কি করেছে তারপরে আরএসএস এ জয়েন করে হাসপাতালে কি হয়েছে করে রেপ করে আমি সবাইকে বলবো বক্তব্যের উপর নিয়ন্ত্রণ রাখতে আমি পরিষ্কারভাবে একটা কথা বলি, দেখো এই বক্তব্যটা বিশেষ নয়, একটা ছোট্ট বক্তব্য। মিঠুন চক্রবর্তী সর্বজন শ্রদ্ধেয় একজন অ্যাক্টর, কোনো সন্দেহ নেই, এবং সেক্ষেত্রে তৃণমূল তাকে রাজ্যসভায় পাঠিয়েছে না কংগ্রেস পাঠিয়েছে তার থেকেও বড় প্রশ্ন, ইনি একমাত্র ভদ্রলোক যিনি পশ্চিমবাংলার 4টে বিরোধী দল মানে 4টে দল স্ট্যাবলিশ দলই কোনো না কোনো সময় তার সাহায্য পেয়েছে। ইনফ্যাক্ট তিনি ইনভলভ হয়েছেন। এমনকি আমি তোমাকে কি বলতে চাইছি শোনো, একসময় কমিউনিস্ট পার্টি, তারপরে কংগ্রেসের সাথে প্রণব মুখার্জির সভাতেও উনি ছিলেন, তারপরে উনি তৃণমূল, তারপরে আজকে বিজেপি। এখন প্রশ্ন হচ্ছে কে কাকে তার ব্যক্তিগত চরিত্র, সে প্রশ্ন নয়। গদ্দারের প্রশ্নটা আমি নতুনভাবে ডিফাইন্ড হলাম তোমার থেকে, যে গদ্দারের প্রশ্ন অর্থাৎ তৃণমূলের চরিত্রের ক্ষেত্রে যেটা গদ্দার, তৃণমূল বিরোধিতা করলেই গদ্দার। আমাদের কোন নেতা রাহুল গান্ধী তো বলে, রাহুল গান্ধী ওপেন প্রেসে বলেছে বলে হি ইজ আ ট্রেটর টু দ্য কংগ্রেস পার্টি। হতে পারে না, কোথা থেকে হতে পারে না? আমি তোমাকে এক সেকেন্ড, আমি সপ্তর্ষির কাছে আসি, কখনো ব্যবহার করে না। সপ্তর্ষির কাছে আসি। সপ্তর্ষি যেটা যেমনটা বললেন চন্দন দাও, মিঠুন চক্রবর্তীকে তো একসময় সিপিআইএম এর সঙ্গেও খুব একটা ক্লোজ প্রক্সিমিটিতে দেখা যায়। প্রচারে এসেছিলেন তো, আমাদের প্রচারে এসেছিলেন, কমরেড সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। শুধু ঘনিষ্ঠ না, আমি ইন্টারাপ্ট করছি, ওনার যখন মারা গেছিলেন উনি ওনার মিছিলে শ্মশান বন্ধু ছিলেন তো, আমি তো বলছি না ছিলেন না, কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীর দুঃখটা বুঝতে পেরেছেন। আসলে ছেলের জন্য আরএসএস এর অফিসে যেতে হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো ভাইপোর জন্য কোনো সেটিং করতে হয়েছে। বিষয়টা এইটা যে এই যে গাদ্দার কথাটা বলা হচ্ছে, এটা তো রাজনৈতিক দল বদলের আঙ্গিকে বলা হচ্ছে, এটাই আমি বিশ্বাস করব। তাহলে যে দলের নেত্রী অন্য দল থেকে দল ভাঙানোতে নিজেকে এনগেজ করতে পারেন, যে নামগুলো তুমি বললে মৌপিয়াদি, সে এই একই কাজ যখন তার নিজের দল থেকে অন্য দলে কেউ যখন জাম্প করেছে, তাহলে সেটাকে কোন মুখে ক্রিটিসাইজ করে, কোন এথিক্যাল গ্রাউন্ড থেকে, কোন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে যে নিজে দল ভাঙিয়ে বিজেপি ভাঙিয়ে নিয়ে এসে দাঁড় করাচ্ছে লোকসভায়, এইবারও সে অন্য মানুষকে দল ভাঙানোর জন্য, দল থেকে জাম্প করার জন্য গাদ্দার বলতে পারে? এটা আমাদের সম্বিতের কাছে যেটা প্রশ্ন, সম্বিত, মিঠুন চক্রবর্তী 3 বছর আগে বিজেপির পতাকা হাতে নিয়েছেন, কিন্তু মিঠুন চক্রবর্তী তাকে সারা বছর ধরে যে ভীষণভাবে বাংলার রাজনীতির ময়দানে দেখা যায় এমনটা নয়। নির্বাচনের মুখে তিনি স্টার ক্যাম্পেনার হিসেবে আসেন এবং তিনি সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। হঠাৎ আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভা থেকে মিঠুন চক্রবর্তীর নাম করে প্রথমবার এবং এত কঠোর শব্দ, সেই শব্দগুলো প্রয়োগ করলেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে। এই সম্পর্কে তোমার কাছে কোনো উত্তর আছে? না, সেটাই খুব অবাক লাগছে যে মিঠুন চক্রবর্তী তিনি কোনো প্রার্থী নন, এবং মিঠুন চক্রবর্তী যেখানে প্রচার করছেন সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই জায়গাতে গিয়েই মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করছেন তেমনও নয়। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে মিঠুন চক্রবর্তী এবারে প্রথম দফার নির্বাচনের আগে বা উত্তরবঙ্গে একটা জোরদার প্রচারে নেমেছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে প্রচার করছেন, সেখান থেকে তিনি কোনো একটা হয়তো তার মাথায় কিছু এসেছে যে মিঠুন চক্রবর্তী খুব আক্রমণাত্মক প্রচার করছেন, তাতে করে তার দলের প্রার্থীদের কোনো অসুবিধা হচ্ছে নিশ্চয়ই, সেরকম ভেবে তিনি এই কথা বলেছেন। কিন্তু আমার যেটা মূল আপত্তির জায়গা, যে তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো নৈতিক অধিকার নেই এটা বলার যে মিঠুন চক্রবর্তী একজন গদ্দার। তিনি কি করেছেন? তাকে যখন পাঠানো হয়েছে রাজ্যসভায়, আমরা যতদূর জানি, তুমিও, যার প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কৃষ্ণ কল্যাণী, হ্যাঁ, এবং যে কনস্টিটিউয়েন্সি থেকে তিনি নির্বাচনী প্রচার করছেন সেখানে কৃষ্ণ কল্যাণী হচ্ছেন প্রার্থী, যিনি বিজেপির বিধায়ক। আমি সেই জায়গাটাতেই আসছি যে মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে, তিনি খুব একটা ইচ্ছুক ছিলেন বলে আমরা জানি না, এবং তিনি নিজে থেকে যেতে চাননি, তাকে হঠাৎ করে বলা হয়েছিল, তিনি তখন বিমানবন্দরে ছিলেন, তিনি না বলতে পারেননি ইত্যাদি ইত্যাদি, এবং তিনি গিয়েছিলেন। তারপরে তিনি পার্লামেন্টে খুব একটা গিয়ে যে বিতর্কে অংশ নিয়েছেন, প্রশ্ন করেছেন তেমনও নয়, এবং তিনি রিজাইনও করেছেন। এবং তার যেটা দুঃখের কারণ ছিল বলে আমরা জানি যে তাকে সারদা চিটফান্ড কাণ্ডের সঙ্গে তাকে যুক্ত হতে হয়েছিল, ইন্টারোগেশনের মুখোমুখি হতে হয়েছিল বা তলব করা হয়েছিল, এবং তিনি সেই টাকা ফেরতও দিয়েছেন।
এবং তিনি রিজাইন করেছেন। তিনি 2016 সময় একদম সংক্ষিপ্ত, 2021 গিয়ে তিনি জয়েন করছেন বিজেপি। তো তাকে হঠাৎ করে গদ্দার বলার মতো কোনো কারণ এই মুহূর্তে আছে বলে আমার সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন এবং এই নির্বাচনের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জি24 ঘন্টার টিম ইতিমধ্যেই পৌঁছে গেছেন। যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে তার বিভিন্ন প্রান্তে, নির্বাচন কমিশনের দফতরে, যে মেইন যে রাজনৈতিক দলগুলি তাদের দফতর থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব প্রত্যেক মুহূর্তের লেটেস্ট আপডেট। কাল সকাল থেকে চোখ রাখুন জি24 ঘন্টায়, দেখতে থাকুন জি24 ঘন্টা।